ভারতে পাকিস্তানের পাল্টা অভিযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ও সাইবার হামলার দাবি। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসলেন শাহবাজ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার শাহবাগ ব্লকের যাত্রাবাড়িতে অবস্থান। বিকেলে গণজমায়েতের ডাক এনসিপি নেতাদের। অন্য কোথাও হাইওয়ে না আটকানোর আহ্বান। মিছিল স্লোগানে সরগরম চট্টগ্রাম নগরী। বিএনপির তারুণ্যের সমাবেশে আসছেন নেতাকর্মী। পলোগ্রাউন্ডে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। থাকবে আরও এক সপ্তাহ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। এবং জ্বালানি সংকটে রপ্তানিমুখী শিল্প খাত। নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমেছে উৎপাদন সক্ষমতা। দাবি উদ্যোক্তাদের। এলএনজি আমদানি বাড়িয়ে সরবরাহের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভারতে বুনিয়ানুন মারসুস নামে পাল্টা অভিযান শুরু করেছে পাকিস্তান। সেনাবাহিনী জানিয়েছে 3টি বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা চালায় ভারত। এর জবাব দিতেই অভিযানের আওতায় ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। সাইবার হামলায় অচল করা হয়েছে পাওয়ার গ্রিডের 70%। এদিকে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ কমিটির সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শনিবার ভোরে পাকিস্তানের 3টি সামরিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এমন দাবি করে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, প্রতিশোধের অংশ হিসেবে অপারেশন বুনিয়ানুন মারসুস নামে অভিযান শুরু করেছে ইসলামাবাদ। এর আওতায় ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের ঘাঁটি ও উদমপুর পাঠানকোট এয়ারবেসের অপারেশন সক্ষমতা। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন সাইবার হামলার মাধ্যমে পাকিস্তান ভারতের পাওয়ার গ্রিডের 70% অচল করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন। এতে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নীলম ঝেলাম জলবিদ্যুৎ প্রকল্প ও অন্যান্য বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে ডন আরও জানিয়েছে, ভারত পাঞ্জাবের আদমপুর থেকে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর 5টি পড়েছে রাজ্যটির অমৃতসর শহরে। যদিও নয়াদিল্লি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে। এর আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়, দেশটির 36টি স্থানে প্রায় 300 থেকে 400 ড্রোন নিক্ষেপ করেছে পাকিস্তান। এর মধ্যে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের হামলায় হতাহত হয়েছেন একই পরিবারের কয়েক সদস্য। এদিকে পাকিস্তানের গোলার আঘাতে জম্মু কাশ্মীরের রাজৌরিতে নিহত হয়েছেন শীর্ষ এক সরকারি কর্মকর্তা। এদিকে শনিবার সকালে শ্রীনগর সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ রেখার আশপাশের অনেক শহর ব্ল্যাকআউট করে রাখা হয়েছে। 14 মে পর্যন্ত বাড়ানো হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ। সংঘাতময় পরিস্থিতিতে পারমাণবিক কমান্ড গ্রুপের সঙ্গে শনিবার জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হোয়াইট হাউস জানিয়েছে, উত্তেজনা প্রশমনে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রাইসা জান্নাত, সময় সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে অবিলম্বে আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার দাবি জানান অংশগ্রহণকারীরা। তারা গত 16 বছরে আওয়ামী লীগের গুম, খুনসহ মানবতা বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরেন। এদিকে অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করছে। এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং যাত্রাবাড়িতে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, রাজধানীর শাহবাগে ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকে শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র সংগঠন, পাশাপাশি অন্যান্য শ্রেণী পেশার মানুষও কিন্তু আজকের যে এই কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে শাহবাগ চত্বরে উপস্থিত হয়েছেন। এবং তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটি সেটি যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে অবস্থান
অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 10 মাস পরে এসেও জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, সেজন্য তারা অনতিবিলম্বে এই ঘোষণাপত্র প্রকাশেরও কিন্তু দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, হামলাকারী সহ আনুষঙ্গিকভাবে যে হত্যা মামলার আসামিরা যারা রয়েছেন সেই হত্যা মামলার আসামিরা কিন্তু দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রে তারা সরকার এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের দায় রয়েছে এমন কথাও কিন্তু তারা বলছেন। এমন অভিযোগ তারা বলছেন যে সরকারি কর্মকর্তাদের যোগ সাজেশে এই হত্যাকাণ্ডের সম্পৃক্ত আসামিরা দেশ ছেড়ে পালাচ্ছেন, এমনটিও কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন যে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যে গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ধরনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ঘোষণাটি সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে এক ধরনের গড়িমসি করা হচ্ছে, সেটি যেন খুব দ্রুত সময় সমাধান করা হয়, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি যেন অনতিবিলম্বে দেওয়া হয়, সেই দাবি কিন্তু তারা বলছেন। এই দাবিকে কেন্দ্র করে বা এই গণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগের চতুর্দিকের যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। তবে যে অবস্থানকারী যারা রয়েছেন তারা কিন্তু জরুরি পরিষেবার যে গাড়িগুলো রয়েছে বা পরিবহনগুলো রয়েছে সেই জরুরি পরিষেবার গাড়িগুলোকে কিন্তু তারা নির্বিঘ্নে যাতায়াত করতে দিচ্ছেন। অর্থাৎ ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে তো এই অবস্থান কর্মসূচিকে ঘিরে চারদিকের যে বন্ধ রাস্তা সেটি জরুরি পরিষেবার পরিবহনগুলোর জন্য খুলে দিচ্ছেন। অর্থাৎ যারা রোগী রয়েছেন বা অন্যান্য জরুরি খাবার সরবরাহ থেকে শুরু করে সব দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তাদের যাতায়াতের পথটি কিন্তু নির্বিঘ্ন রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শাহবাগ থেকে এই যে গণ অবস্থান কর্মসূচি, সেই গণ অবস্থান কর্মসূচির সর্বশেষ খবরাখবর। আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়িতে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি ধ্রুব। আপোষরা সংগ্রাম, দালালিনা রাজপথ, যাত্রাবাড়ির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। গত 8 মাস আগে ঠিক একই স্লোগানে যাত্রাবাড়ির এই রাজপথ প্রকম্পিত হয়েছিল, কিন্তু দাবি ভিন্ন ছিল। কিন্তু আজকে আবার 8 মাস পর এই যাত্রাবাড়ির এই সড়কে জমাবেত হয়েছে ছাত্র জনতা। তাদের দাবি, এক দফা এক দাবি, এই আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক 8 মাস আগে তারা আওয়ামী লীগকে পতনের দাবিতে, আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যে আন্দোলন করেছিল, আজকে ঠিক যাত্রাবাড়ির ঠিক একই সড়কে ছাত্র জনতা সব এক হয়েছে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার লক্ষ্যে। আজকে তাদের এখান থেকে যে দাবি জানানো হচ্ছে যে যাত্রাবাড়ি বিপ্লবী জুলাই আন্দোলনের একটি হটস্পট ছিল, সেই যাত্রাবাড়িতে আওয়ামী লীগ কিন্তু কয়েক দফা তারা মিছিল করেছে। তো এই যাত্রাবাড়ি সহ সারা দেশে এই আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি এই ছাত্র জনতা অবরোধ করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এবং তাদের যেটি দাবি যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কোনোভাবে এই রাজপথ ছেড়ে যাবে না। এবং আজকে সকাল 10টা থেকে তারা এই সড়কে নেমে আসে এবং তারা যেটি বলছে যে আওয়ামী লীগ শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানের জন্যই না, আওয়ামী লীগ শাপলা চত্বরে 5ই মে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানায় গণহত্যা, 2021 সালে মোদি আগমন উপলক্ষে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে, অর্থাৎ শাপলা চত্বর থেকে দফায় দফায় যে বাংলাদেশে গণহত্যা এই আওয়ামী লীগ চালিয়েছে, সেসব গণহত্যার দায়ে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তো এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর যাত্রাবাড়ি ও শাহবাগ থেকে। সময় সংবাদে আরও থাকছেন। চলে গেলেন বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী। সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত নানা জটিলতায়। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে বিএনপির তারুণ্যের সমাবেশ। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে এবং আজকে বিকাল 3টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখন প্রস্তুতি পর্ব চলছে। স্টেজ বানানো থেকে শুরু করে মাঠের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে এখানে আসছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যেও কিন্তু আজকে এই সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করছেন আয়োজকরা। আপনারা জানেন যে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে
তরুণদের ভাবনা, আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়গুলো নিয়ে তরুণদেরকে যে উজ্জীবিত করার জায়গা থেকে আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামেরই একজন নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে প্রচণ্ড তাপদাহ চলছে এবং এই গরমে আসলে এই মাঠে দাঁড়ানো খুবই কষ্টকর। সে কারণে নেতাকর্মীরা মাঠের বাইরে বিভিন্ন গাছতলায়, রাস্তায় তারা অবস্থান করছেন। তারা এখনও অনেকেই ভিতরে ঢুকতে পারছেন না গরমের কারণে, যেটা আমরা জানতে পেরেছি এবং দেখেছিও তাই আমরা। এবং আয়োজকরা বলছেন যে সমাবেশ শুরুর ঠিক আগ দিয়ে যেন তারা মাঠে ঢুকে, কেননা এখানে যে প্রচণ্ড গরম পড়েছে তাতে করে অসুস্থ হয়ে যাওয়ার একটি সে কারণেই নেতাকর্মীদেরকে বাইরে থাকার আহ্বান করা হচ্ছে বারবার মাইকিং করে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ডগ স্কোয়াড দিয়ে আসলে এই মঞ্চস্থল বা এই সমাবেশ স্থল সেটি আসলে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে এবং নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, তারা ডগ স্কোয়াড শুরু করে বিভিন্ন ধরনের নিরাপত্তা তল্লাশি চালিয়ে আসলে এখানকার যে কোনো ধরনের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেই বিষয়গুলো এখানে তারা নিশ্চিত করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সমাবেশের স্থলে যে মাঠের যে বর্তমান অবস্থা, তাতে করে মানুষ কিন্তু একেবারেই কম, তবে 3টা নাগাদে পুরো মাঠটা ভরে যাবে বলে আশা করছেন আয়োজকরা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ থেকে। দেখছেন সময় সংবাদ। গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ, মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, যা আরও 1 সপ্তাহ থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। বর্তমানে সিলেট ছাড়া দেশের বাকি 63 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছেন। আবহাওয়াবিদ জানিয়েছেন 12 মের পরে বৃষ্টি হলে তাপমাত্রা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এর আগে কোনো কোনো স্থানে তাপমাত্রা 39 থেকে বেড়ে সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে 18 থেকে 19 মের পর ধীরে ধীরে হ্রাস পেতে পারে। দাবদাহ চলাকালে জনসাধারণকে সতর্ক ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। 12 তারিখের কাছাকাছি গিয়ে কিছু জেলা থেকে হয়তো বা তাপমাত্রা কমে আসতে পারে, এমনকি প্রশমিত হতে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্বাংশ। আর বাকি জেলাগুলো হয়তো বা তাপমাত্রা একই রকম থাকতে পারে। খুলনা, রাজশাহীর কিছু অংশ, বরিশাল এবং চিটাগাংয়ে অনেক জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। তো পুরো দেশ তাপপ্রবাহ মুক্ত হতে গেলে একটু সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে আমাদের 18-19 তারিখ পর্যন্ত। তাপপ্রবাহের আরও খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকায় আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, বেলা 12টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.7 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল থেকে এই তাপমাত্রার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদি বলি সকাল 9টায় ছিল 33, সেটি 10টায় 35 এবং 11টায় 37 এবং 12টায় সর্বশেষ 38 পার হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে তাপমাত্রা 40 পার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিনও রাজশাহীতে একইভাবে এই তাপমাত্রার এই পারদ একইভাবে বয়ে যাওয়ার সম্ভাবনার কথা তারা জানিয়েছেন। রাজশাহীতে বর্তমানে যে তাপদাহ চলছে এটিকে আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী এটি তীব্র তাপদাহ বলছেন তারা, এবং এতে করে কিন্তু প্রচণ্ড বিপাকে পড়েছেন এখানকার জনজীবন। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা বেশি কষ্টে তারা পার করছেন, কারণ জীবিকার তাগিদে তাদেরকে কিন্তু রাস্তায় বের হতেই হচ্ছে। এবং আমরা দেখেছি যারা সাধারণ মানুষ রয়েছেন রাস্তায় বের হচ্ছেন, অনেকে ঠান্ডা পানি, শরবত, বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন এবং অনেকে ছাতা হাতে করে তারা রাস্তায় বের হচ্ছেন। এবং হচ্ছে যে এই গরমের কারণে কিন্তু গরমজনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে, হাসপাতালগুলিতে রোগীর সংখ্যাও বেড়েছে। যদি বলা যায় যে রাজশাহীতে এখন যে তাপদাহ চলছে আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী সেটি আরও কয়েকদিন এইভাবে বহমান থাকার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে যে তাপপ্রবাহ চলছে তার সর্বশেষ। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
জড়িতদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, সরকার ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কি করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি। অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না। আমি হয়তো মহিদুল্লাহ যদি সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না। ওইটা তারা সময় হয়তো তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেবে। এবার বাণিজ্যের সংবাদ। তীব্র জ্বালানি সংকটে ভুগছে দেশের রপ্তানিমুখী শিল্পখাত। এরই মধ্যে যা আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মনে, এমন দাবি করে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে 35% কমেছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। এ অবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সংকট মোকাবিলার তাগিদ দিচ্ছেন তারা। প্রয়োজনে এলএনজি আমদানি বাড়িয়ে শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,264 কোটি। গেল অর্থবছরে একই সময়ে যার পরিমাণ ছিল $2,967 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে খাতের রপ্তানি আয় বেড়েছে 10%। অবশ্য প্রবৃদ্ধির এমন পরিসংখ্যানেও তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা, কারণ জ্বালানি সংকটে ভুগছেন তারা। গ্যাসের প্রেশার যেখানে থাকা উচিত 10 to 15 PSI, গত 3 সপ্তাহ ধরে গ্যাসের প্রেশার এখন 0, 1.5 to 2 PSI থাকে। ট্যারিফের যে চ্যালেঞ্জটা আছে এটা সবার, কম আর বেশি, কিন্তু এই যে আভ্যন্তরীণ গ্যাসের সমস্যা কিন্তু সবার না, সেটা বাংলাদেশের সমস্যা। গত মাসে আমাদের এক্সপোর্ট মাসাল্লাহ অনেক ভালো হয়েছে, কিন্তু এই মাস থেকে 5 to 10% কমে যেতে পারে। উদ্যোক্তারা বলছেন, শুল্ক যুদ্ধের অস্থিরতায় ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে অনেকটাই ধীরে চলো নীতিতে চলছেন মার্কিন ক্রেতারা। কারখানায় আসা ক্রয়াদেশও সময় মতো ক্রেতার ঘরে পৌঁছে দিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা, কারণ নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের অভাবে কমছে উৎপাদন সক্ষমতা, বাড়ছে অপচয়। বিদ্যুৎ গ্যাস ইস্যুর কারণে 35% প্রোডাকশন ইমিডিয়েটলি ড্রপড, মেটেরিয়াল নানাভাবে এখন ওয়েস্টেড হচ্ছে। এই ধরনের কস্ট কে আমাদেরকে রিকভার করে দিবে? এই অবস্থায় বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিমুখী শিল্পে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পাশে চান উদ্যোক্তারা। এটা ভয়াবহতা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে ভাইয়াদের কাছে, যে তোমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের অভাবে আমার প্রোডাকশন তোমরা দিতে পারতেছো না, সেহেতু আমার শিপমেন্টটা ডিলে কবে পাবো সেটা কোনো নিশ্চয়তা নেই। ক্ষতি যেটা হওয়ার হয়ে গেছে, এটা ক্ষতিটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্তহীনতা না থাকে। 2 কার্গো বা 3 কার্গো বাড়তি এলএনজি আপনাকে আনতে হবে, এটা জানেন। ফরেন কারেন্সি রিজার্ভ যেহেতু ঠিক ছিল, কেন আমরা আনলাম না? অর্থনীতিবিদদের পরামর্শ, রিজার্ভের হিসাবে ঘুরে দাঁড়ানো অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজনে এলএনজি বাড়িয়ে সচল রাখতে হবে কারখানার চাকা। এখন বেশি দাম দিয়েও জ্বালানি পাওয়া যাচ্ছে না। কাতা সহ অন্যান্য উৎস থেকে আমরা যদি দ্রুত এলএনজি না নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। অভ্যন্তরীণ সংকটের কারণে ক্রয়াদেশ হাতছাড়া হলে তা ফিরিয়ে আনা কঠিন হবে বলেও সতর্ক করছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শ্রীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ফুটবল খেলা নিয়ে লোহাগাছ সরকার মার্কেট এলাকায় জয়ের সঙ্গে একই এলাকার মোজাম্মেল হক সহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোজাম্মেল জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা মোজাম্মেল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নিহত শিক্ষার্থী জয় গাজীপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। ভোরে বনানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই ভোর 5:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘ 50 বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার সংগ্রহে আছে কয়েক হাজার লোকগান।
তিনি 25টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুল গীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। 1936 সালের 8 ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে খ্যাতনামা সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মুস্তাফা জামান আব্বাসী কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিনের কনিষ্ঠ পুত্র। সময় সংবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হলো বৈশাখী ট্রায়াথলন। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সাঁতার, সাইক্লিং ও দৌড়ে অংশ নেন 2 শতাধিক প্রতিযোগী। সকাল 6:30টায় রেজুখাল থেকে শুরু হয়ে বেওয়াজ, লাল কাঁকড়ার বীচ, পাটুয়ার টেক পর্যন্ত অংশ এসব ইভেন্টের জন্য আয়োজন করা হয়। আয়োজকরা বলছেন, সুস্থ শরীর, মানসিক বিকাশের পাশাপাশি পর্যটনকে উৎসাহিত করাই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় দেশি বিদেশি সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদ অংশ নেন। এর আগে ট্রায়াথলনের উদ্বোধন করেন সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের পর নতুন এক অভিষেকের অপেক্ষায় জাতীয় স্টেডিয়াম। আর 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে লড়বে বাংলাদেশ ও সিঙ্গাপুর। জাতীয় ক্রীড়া পরিষদের অদূরদর্শিতা ও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েক দফা সংস্কার কাজ পেছানোর পর অবশেষে আগামী 22শে মে স্টেডিয়াম মুছে পাবে বাফুফে। 2021 সালে শুরু হওয়া জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজের এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়ের অপেক্ষা। ঠিক 1 মাস পর এই মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যে ম্যাচ নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ এখন চরমে। হামজা দেওয়ান চৌধুরী ও সমিত সোমদের নিয়ে বাংলার ফুটবলের নতুন রূপ দেখার অপেক্ষায় এখন পুরো দেশ। দেশের ফুটবলের প্রধান এই স্টেডিয়াম দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো। বৈশাখের শেষ দিকে এসে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন, তবে থেমে নেই জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। প্রায় 5 বছর ধরে চলা সংস্কারের শেষ দিকে এসে নতুন রূপে সেজেছে স্টেডিয়াম। গ্যালারিতে বসেছে নতুন চেয়ার, অ্যাথলেটিক্স ট্র্যাকের পাশে ওয়াকওয়ে, তার পাশে বসানো হয়েছে আর্টিফিশিয়াল টার্ফ, এলইডি ফ্লাড লাইট ও গ্যালারির শেডের 2 পাশে বসেছে ক্যানোপি লাইট। আগের চেয়ে উন্নত এখন জায়ান্ট স্ক্রিন। পানি নিষ্কাশন ব্যবস্থার সবচেয়ে বড় বিশেষত্ব, বৃষ্টি হলে মাঠে জমে থাকবে না পানি। আধুনিক স্প্রিংকলার সহ মাঠে রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ কমিশনারদের রুম, ড্রেসিং রুম সংস্কার সহ নতুন করে হয়েছে প্রেস বক্স। যদিও এনএসসির ভুলে বারবার পিছিয়েছে স্টেডিয়ামের সংস্কার কাজ। স্প্রিংকলার সহ নানা জায়গায় ভুলের খেসারত দিয়ে আর্থিক ক্ষতিও হয়েছে বেশ। নানা প্রতিবন্ধকতার পর অবশেষে আগামী 22 মে স্টেডিয়াম বুঝে পাচ্ছে বাফুফে। শেষ সময়ে এসেও ভুল জায়গায় চেয়ার বসানোয় কিছুটা বিড়ম্বনায় ফেডারেশন। যদিও ম্যাচের আগেই এসব সমস্যার সমাধানের আশা বাফুফের। বেশ কিছু সিট আপনার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে, ওখান থেকে খেলা দেখা যায় না। সো ওগুলিকে খুলে আমরা রিলোকেট করতে চাচ্ছি। চ্যালেঞ্জগুলি এখন পর্যন্ত মোটামুটি ওভারকাম করেছি। আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। সো মে 22 বলা হচ্ছে আমাদেরকে দেবে ইনশাআল্লাহ। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড এবং আমরা খুব ক্লোজলি কাজ করছি। 2020 সালের নভেম্বরে সবশেষ নেপালের বিপক্ষে এই মাঠে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। টুডে অন 10th নারে। ভারতে পাকিস্তানের পাল্টা অভিযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস ও সাইবার হামলার দাবি। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক কমিটির সঙ্গে বৈঠকে বসছেন শাহবাজ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা শাহবাগ ব্লকের যাত্রাবাড়িতে অবস্থান। বিকেলে গণজমায়েতের ডাক এনসিপি নেতাদের। অন্য কোথাও হাইওয়ে না আটকানোর আহ্বান। মিছিল স্লোগানে সরগরম চট্টগ্রাম নগরী। বিএনপির তারুণ্যের সমাবেশে আসছেন নেতাকর্মী। পলো গ্রাউন্ডে অংশ নেবেন মহাসচিব মির্জা ফখরুল। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।